একটু একা হয়ে বসুন। আজ যে গল্পটা আমি বলবো সেটা হয়তো আপনার মনকে একটু নাড়িয়ে দেবে। জীবনের কিছু সম্পর্ক এমন হয় যা সমাজের দেওয়া সীমারেখার বাইরে গিয়ে তৈরি হয়। সেগুলো নিষিদ্ধ, তবুও অপ্রতিরোধ্য। আমার নাম মিতা, আর আমার বাড়ি মেদিনীপুরে। এই গল্পটা সেই সব গোপন অনুভূতি আর লুকানো সম্পর্কের। যদি আপনার সাহস থাকে তবেই শুনুন। আর যদি মনে হয় আমার কথাগুলো আপনার মনে দাগ কাটছে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স মাত্র 21। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে ছিলাম। ছোটবেলা থেকেই কোনো কষ্ট পেতে দেননি তারা, তাই এই নতুন পরিবেশে এসে প্রথম একটু মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল। আমার স্বামী রনিত, সে খুব ভালো মানুষ ছিল, কিন্তু একটু গম্ভীর, আর কাজের প্রতি ছিল নিবেদিত প্রাণ। ব্যবসার খাতিরে প্রায়ই তাকে বাইরে থাকতে হতো, কখনো 1 সপ্তাহ, কখনো তারও বেশি। এই বাড়িতে শাশুড়িমা আর শ্বশুরমশাই ছাড়াও ছিল রনিতের ছোট ভাই, আমার দেবর শুভ্র। শুভ্র ছিল রনিতের ঠিক উল্টো, হাস্য উজ্জ্বল, প্রাণবন্ত, কথায় কথায় মজা করতে ভালোবাসত। বয়সে আমার চেয়ে মাত্র 2 বছরের ছোট। যখন আমি এই বাড়িতে আসি তখন শুভ্র কলেজের শেষ বর্ষে পড়ছিল। লম্বা সুঠাম দেহের গঠন ছিল তার, গায়ের রং উজ্জ্বল, কোকড়া চুলগুলো সবসময় কপালে এসে পড়ত, আর হাসলে গালে টোল পড়ত। আমার স্বামী যখন কাজে চলে যেত তখন এই বিশাল বাড়িতে আমি নিজেকে ভীষণ একা অনুভব করতাম। শাশুড়িমা আর শ্বশুরমশাই তাদের মতো করে সময় কাটাতেন, আর আমার মনটা উড়ু উড়ু করত, যেন একটা খোলা খাঁচায় বন্দি পাখি। প্রথম শুভ্রর সঙ্গে আমার একটা স্বাভাবিক দেবর ভাবির সম্পর্কই ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখতাম শুভ্র তার সাইকেল নিয়ে টিউশনি যাচ্ছে। বিকেলে ফিরে এসে আমার সঙ্গে গল্প করত, কখনো আমার হাতের চা খেতে চাইত, কখনো বা টিভি দেখতে দেখতে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ত। প্রথম একটু অস্বস্তি হতো, কিন্তু ধীরে ধীরে সেটাও অভ্যাসে পরিণত হয়েছিল। তার সেই অদ্ভুত শিশুসুলভ আচরণে আমার মনটা এক অদ্ভুত শান্তি খুঁজে পেত। শাড়ি পরতাম আমি। মেদিনীপুরের আবহাওয়া একটু আর্দ্র, তাই বেশিরভাগ সময়ই সুতির শাড়ি পরতাম। হালকা রঙের শাড়ি আমার প্রিয় ছিল। শুভ্রর অবশ্য খুব পছন্দ ছিল আমার পরনে মেরুন বা গাঢ় নীল রঙের শাড়ি। ভাবি, তোমাকে এই শাড়িতে দেখতে কি সুন্দর লাগে, একদম যেন রানী, বলতো সে। তার কথা শুনে আমি মুচকে হাসতাম, আর মনে মনে ভাবতাম, পাগল ছেলে। আমার শরীরের গঠন বরাবরই একটু বাঁকানো ছিল। শাড়ি পরলে আমার কোমর আর বুকের ভাঁজগুলো স্পষ্ট হয়ে উঠত। শুভ্রর চোখ যেন সবসময়ই আমার দিকে তাকিয়ে থাকত। প্রথম আমি তার এই চাহনি উপেক্ষা করতাম, কিন্তু পরে বুঝলাম এটা কেবলই একটা মুগ্ধতা নয়, তার চোখে অন্যরকম একটা আলো ঝলমল করত, যা আমাকে বারবার অস্বস্তিতে ফেলত। আমি তাকে কিছু বলতে পারতাম না, লজ্জায় আমার মুখ লাল হয়ে যেত। ভাবতাম হয়তো ছেলে মানুষই, কিন্তু সেই ছেলে মানুষই ধীরে ধীরে অন্যদিকে মোড় নিতে শুরু করল। একদিন দুপুরবেলা, রনিত তখন ব্যবসার কাজে বাইরে। শাশুড়িমা দীঘায় আত্মীয়ের বাড়ি গেছেন, শ্বশুরমশাই তার বন্ধুদের সঙ্গে তাস খেলতে গেছেন পাড়ার ক্লাবে। আমি একা ঘরে বসে সেলাই করছিলাম। শুভ্র তখন কলেজে যায়নি, সে নাকি একটু অসুস্থ ছিল। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, শুভ্র তখনও তার ঘর থেকে বেরোয়নি। আমি ভাবলাম হয়তো তার শরীরটা আরও খারাপ হয়েছে। আমি উঠে তার ঘরে গেলাম। দরজাটা ভেজানো ছিল। আমি ঠেলে ঘরে ঢুকে দেখি শুভ্র বিছানায় শুয়ে বই পড়ছে। আলো আধারের ঘরে তার মুখটা কেমন মায়াবী লাগছিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি রে শুভ্র, শরীর খারাপ লাগছে বুঝি, কিছু খাবি? শুভ্র বইটা নামিয়ে রাখল, তারপর উঠে বসল। তার চোখে এক অদ্ভুত চাউনি, কেমন যেন ক্লান্ত, উদাসীন। সে আমার দিকে এগিয়ে এসে বলল, ভাবি, আমার ভালো লাগছে না, একটু বসো না আমার পাশে। আমি ইতস্তত করছিলাম। অচেনা একটা অনুভূতি আমার মনকে আচ্ছন্ন করে ফেলছিল। তার অনুরোধ ফেলতে পারলাম না। গিয়ে বসলাম তার বিছানায়, একটু দূরে। আমার পরনে ছিল একটি হালকা আকাশি রঙের সুতির শাড়ি আর একটি স্লিপলেস ব্লাউজ। শাড়ির আঁচলটা একটু সরে গিয়ে আমার কাঁধ আর হাতের অনেকটা অংশ উন্মুক্ত করে রেখেছিল। শুভ্রর চোখ যেন সেই দিকেই আটকে ছিল। হঠাৎ শুভ্র আমার হাতটা ধরে ফেলল। তার হাতের উষ্ণতা আমার সারা শরীরে যেন বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে দিল। আমি চমকে উঠলাম। কি করছিস শুভ্র? আমার গলা দিয়ে কেমন যেন কাঁপানো একটা আওয়াজ বেরোলো। সে আমার হাতটা নিজের হাতের তালুতে নিয়ে আলতো করে চাপ দিল। ভাবি,
জানো, আমার আজকাল কেন যেন ভীষণ একা লাগে। রনির দা তো চলে যায়, তুমিও যদি দূরে থাকো। তার গলার স্বরে কেমন যেন আকুতি ছিল। আমার বুকটা ধুকপুক করছিল। বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কের বাঁধনটা আলগা হয়ে আসছে। এই স্পর্শটা স্বাভাবিক ছিল না। এরপর থেকে শুভ্রর আচরণে একটা সূক্ষ্ম পরিবর্তন আসতে লাগলো। সে আমার চারপাশে ঘুরঘুর করত, আমার ছোট ছোট কাজ করে দিতে চাইত। আমি যখন স্নান করে ভেজা চুল শুকাতাম, তখন শুভ্র কোথা থেকে যেন এসে আমার পাশে বসত, আর আমার চুল শুকানোর বাহানায় আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলত। তার নিঃশ্বাসের উষ্ণতা আমাকে অস্থির করে তুলত। আমার শাড়ি যখন অসাবধানে শরীর থেকে কিছুটা সরে যেত, শুভ্রর চোখ যেন সেদিকেই স্থির হয়ে থাকত। আমি তার এই দৃষ্টিতে কেমন যেন এক ধরনের তৃপ্তি খুঁজে পেতাম। নিজের অজান্তেই আমি আরও একটু সচেতন হয়ে উঠতাম আমার শরীরের ব্যাপারে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখতাম শাড়ির ভাঁজে আমার কোমরটা কেমন দেখাচ্ছে, বা আঁচলটা ঠিকঠাক আছে কিনা। ভেতরে ভেতরে একটা অদ্ভুত খেলা শুরু হয়ে গিয়েছিল। একদিন রান্নাঘরে আমি কাজ করছিলাম, হঠাৎ আমার হাত ফসকে একটা থালা মেঝেতে পড়ে গেল, আর আমার আঙুলটা কেটে রক্ত বের হতে লাগলো। যন্ত্রণায় আমি কোকিয়ে উঠলাম। শুভ্র ছুটে এলো। সে আমার আঙুলটা নিজের হাতে তুলে নিয়ে দেখল, তারপর ফুঁ দিতে লাগলো। তার নরম স্পর্শ আর উষ্ণ ফুঁ আমার ব্যথার চেয়েও অন্য এক অনুভূতি দিল। আমার শরীরের ভেতরে একটা শিহরণ বয়ে গেল। শুভ্র আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, সাবধানে কাজ করবে না? কি দরকার ছিল এত তাড়াহুড়ো করার? তার চোখে কনসার্ন ছিল, আর এক অদৃশ্য মুগ্ধতাও। আমি তার চোখের দিকে তাকিয়ে কেমন যেন এক ঘোরের মধ্যে চলে যাচ্ছিলাম। এই প্রথম আমি তার চোখে নিজেকে আবিষ্কার করলাম এক অন্য রূপে। তারপর থেকে শুভ্র আমার আরও কাছে আসতে লাগলো। তার সঙ্গে আমার খুনসুটি বাড়ল, কিন্তু তার সঙ্গে বাড়ল কিছু নিষিদ্ধ স্পর্শ। সে হয়তো অনিচ্ছাকৃতভাবে আমার পিঠে হাত দিয়ে আমার দিকে কিছু বাড়িয়ে দিত, বা আমার পাশে বসলে তার পা আমার পায়ের সঙ্গে লেগে থাকত। এই সামান্য স্পর্শগুলো যেন আমার মনে এক নতুন অনুভূতি জাগাচ্ছিল। রাতের বেলা যখন রনিতের সঙ্গে কথা বলতাম, তখন মনে হতো যেন আমার ভেতরে একটা অপরাধ বোধ কাজ করছে। কিন্তু শুভ্রর সঙ্গে কাটানো মুহূর্তগুলো ছিল এতটাই তীব্র যে সেই অপরাধ বোধও কেমন যেন ফিকে হয়ে যেত। একদিন গভীর রাতে, রনিত তখন ব্যবসার কাজে রাজ্যের বাইরে। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আমার দরজার ছিটকিনিটা কে যেন খুলছে। আমি ভয়ে জমে গেলাম, হার্টবিট বেড়ে গেল। তারপর দেখলাম শুভ্র আমার ঘরে ঢুকছে। আমার গা ছমছম করছিল। সে নিঃশব্দে আমার বিছানার পাশে এসে দাঁড়ালো। আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম। আমার সারা শরীর কাঁপছিল। সে ধীরে ধীরে আমার মাথার কাছে এসে বসলো। তারপর আমার কপালে আলতো করে হাত রাখলো। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তার হাতের উষ্ণ স্পর্শটা আমার কপালে শিহরণ জাগাচ্ছিল। তারপর সে আমার চুলের উপর দিয়ে হাত বলিয়ে দিতে লাগলো। মনে হচ্ছিল যেন একটা আগুনের নদী আমার শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে। সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভাবি, ঘুমিয়েছ? আমি কোনো উত্তর দিলাম না। সে তখন আরো নিচু হয়ে আমার কানের লতিতে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমি চোখ খুলে ফেললাম। শুভ্র আমার দিকে হাসলো। তার সেই হাসিটা ছিল ভীষণ মায়াবী, কিন্তু তাতে এক ধরনের লুকানো শয়তানিও ছিল। সে আমার কানের কাছে মুখ এনে বলল, আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম তুমি হয়তো একা আছো, গল্প করবে? আমি কিছু বলতে পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। সে তখন আমার পাশে এসে শুয়ে পড়ল, খুব কাজ ঘেঁষে। আমার শাড়ির আঁচলটা সরে গিয়েছিল, আর আমার বুকটা যেন তার চোখের সামনে উন্মুক্ত ছিল। আমি দ্রুত আঁচলটা টেনে নিজের বুক ঢাকতে চেষ্টা করলাম, কিন্তু শুভ্র আমার হাতটা ধরে ফেলল। আরে ভাবি, কিসের লজ্জা? তুমি তো আমার নিজের মানুষ। তার এই কথাগুলো আমার মনকে আরো দুর্বল করে দিল। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। তার চোখে তখন এক অন্যরকম নেশা। সে আমার হাতটা ধরে নিজের বুকের কাছে নিয়ে গেল। তারপর আমার আঙুলগুলো দিয়ে তার বুকে আলতো করে বোলাতে লাগলো। আমার সারা শরীর যেন তার হাতের স্পর্শে ঝলসে যাচ্ছিল। সে আমার দিকে আরো ঝুঁকে এলো। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। সেই মুহূর্তে যেন আমি পৃথিবীর সব বাধা ভুলে গিয়েছিলাম। আমার মস্তিষ্ক কাজ করছিল না, কেবল আমার শরীরটা এক অন্যরকম নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছিল। সেই রাতটা আমাদের দুজনের কাছে এক নতুন ইতিহাসের সূচনা ছিল। এরপর থেকে আমাদের মধ্যে একটা নীরব বোঝাপড়া তৈরি হলো। রনিত যখনই বাইরে যেত, শুভ্র যেন অজান্তেই আমার কাছে চলে আসতো। সে আমাকে সাহায্য করত, আমার পাশে বসে গল্প করত, আর তার
চোখের ভাষা, তার হাতের স্পর্শ, তার শরীরের উষ্ণতা আমাকে বারবার সেই নিষিদ্ধ আবেগের দিকে টেনে নিয়ে যেত। আমি যেন এক অদৃশ্য জালে ভেসে যাচ্ছিলাম, যার থেকে বেরোনোর কোনো পথ ছিল না। আমি নিজেকে বোঝাতাম এটা ভুল, এটা অনুচিত, কিন্তু শুভ্রর উপস্থিতি, তার ভালোবাসা, তার মনোযোগ আমাকে রনিতের অভাবটা ভুলিয়ে দিত। রনিত ভালো ছিল, কিন্তু তার জীবনে কাজ ছাড়া আর কিছু ছিল না। আর শুভ্র আমার ছোট ছোট অনুভূতিগুলোরও কদর করত। সে আমাকে এমনভাবে দেখত যেন আমি তার পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। একদিন শাশুড়ি মা তীর্থ করতে গেলেন, রনিত তখন বাইরে, বাড়িতে আমি আর শুভ্র। দুপুরে খেতে বসেছি, শুভ্র আমার পাতে সব পছন্দের খাবার তুলে দিচ্ছে। ভাবি, তোমাকে এত রোগা দেখাচ্ছে কেন আজকাল? ঠিক মতো খাচ্ছ না বুঝি? আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। খাই তোরে। কথার মাঝখানে শুভ্রর পা আমার পায়ের সঙ্গে লেগে গেল, আর সে পা সরালো না। আমি একটা গভীর নিঃশ্বাস নিলাম। খাওয়ার পর আমি রান্নাঘরের কাজ ছাড়ছিলাম। শুভ্র এসে আমার পেছন থেকে জড়িয়ে ধরল, তার উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে। আমি চমকে উঠলাম। শুভ্র, কি করছিস? কেউ দেখে ফেললে কি হবে? সে আমার কানের কাছে মুখ এনে বলল, এখানে এখন কে আছে? শুধু আমি আর তুমি। তার কণ্ঠস্বরে এক ধরনের দৃঢ়তা ছিল, যা আমাকে ভীত করার চেয়েও বেশি উত্তেজিত করছিল। সে আমার কোমর ধরে আরো শক্ত করে আঁকড়ে ধরল, তারপর আমার ঘাড়ে আলতো করে চুমু খেল। আমার শরীর যেন অবশ হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে আমি তার চোখের দিকে তাকিয়ে কোনো উত্তর দিতে পারলাম না। আমার চোখ জলে ভরে উঠল। আমি জানি আমি তাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা যে আমাদের দুজনকেই ধ্বংস করে দেবে, সেই ভয়টাও আমার মধ্যে প্রবল ছিল। আমাদের এই লুকোচুরি চলতে চলতে একদিন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। বাড়ির পাশে একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে সবাই মিলে গিয়েছিলাম। রনিত তখন বাড়িতেই ছিল, সে যেতে পারছিল না শরীর খারাপ থাকায়। অনুষ্ঠানে গিয়েছিলাম আমি, শ্বশুর শাশুড়ি আর শুভ্র। সেখানে গিয়েছিলাম, সাজগোজ করে গিয়েছিলাম সেদিন। একটা গাঢ় লাল রঙের ঢাকাই জামদানি পরেছিলাম আর হালকা সোনার গয়না। শুভ্র আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। আজ তো তোমাকে একদম রাধা মনে হচ্ছে ভাবি। আমি মৃদু হেসেছিলাম। অনুষ্ঠানে শুভ্রর এক পুরনো বন্ধু এসে আমাদের কাছে জানতে চাইল, শুভ্র, তোর ভাবি বুঝি? শুভ্র হেসে বলল, হ্যাঁ রে, আমার ভাবি। তার বন্ধু তখন শুভ্রকে আড়ালে ডেকে নিয়ে কি যেন কথা বলল, আমি সেটা খেয়াল করিনি। পরে সেদিন রাতে আমরা যখন বাড়ি ফিরছিলাম, তখন শুভ্র ভীষণ অন্যমনস্ক ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে শুভ্র, কিছু বলছিস না কেন? সে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, আমার ওই বন্ধুটা আমাকে একটা কথা বলছিল। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। সে বলল, সে নাকি আমাদের সম্পর্কটা নিয়ে কিছু কথা বলছিল, মানে আমাদের ঘনিষ্ঠতা নাকি তার চোখে পড়েছে। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আমি ভয়ে জমে গেলাম। কি বলছিস তুই শুভ্র, এসব কি? সে আমার হাতটা ধরল। ভয় পেও না ভাবি, আমি তাকে কিছু বলিনি, কিন্তু আমি বুঝতে পারছি এখন থেকে আমাদের আরও সাবধানে থাকতে হবে। এই ঘটনার পর থেকে আমার মনটা ভয়ে কুঁকড়ে গেল। সমাজের চোখ, নিন্দা, অপবাদ সব যেন আমাকে গ্রাস করতে চাইছিল। আমি রনিতের কাছে নিজেকে আরও বেশি করে প্রমাণ করতে চাইতাম যে আমি তার প্রতি বিশ্বস্ত। কিন্তু শুভ্রর সঙ্গে আমার সেই লুকানো টান, সেই গভীর আবেগ আমাকে বারবারই তার কাছে টেনে নিয়ে যেত। মনে হতো যেন আমি এক দড়ির ওপর দিয়ে হাঁটছি, যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। একদিন আমি শুভ্রকে ডেকে বললাম, শুভ্র, আমরা এটা আর করতে পারবো না, আমাকে ক্ষমা করিস, আমি আর পারছি না। শুভ্রর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে আমার হাতটা শক্ত করে ধরে বলল, কেন ভাবি, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি বললাম, ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা আমাদের দুজনের জীবনই নষ্ট করে দেবে। আমার চোখে জল আসছিল। শুভ্রও সেদিন খুব ভেঙে পড়েছিল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা এক অদৃশ্য দেওয়ালে আটকা পড়ে গেছে। হয় আমাদের এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে, নয়তো সমাজ আমাদের ধূলিসাৎ করে দেবে। আমি প্রতিদিন রাতে বিছানায় শুয়ে ভাবতাম, কি হবে আমার জীবনের? আমি কি রনিতকে ঠকাচ্ছি? আমার সংসার কি ভেঙে যাবে? শুভ্রর জীবন কি নষ্ট হয়ে যাবে? এই সব চিন্তা আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। শেষ পর্যন্ত আমি একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। আমি শুভ্রকে বললাম যে আমাদের দুজনের জন্য এই সম্পর্কটা এখানেই শেষ করা উচিত। সে যেন তার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের এই লুকানো ভালোবাসা আমাদের পরিবারে এক গভীর সংকট তৈরি করবে, যা কাটিয়ে ওঠা সম্ভব হবে না। প্রথমে শুভ্র মানতে রাজি হচ্ছিল না। সে আমার হাত ধরে আকুতি করছিল। তার চোখে জল দেখে আমার বুক ফেটে যাচ্ছিল,
কিন্তু আমি জানতাম আমাকে শক্ত হতে হবে। ধীরে ধীরে শুভ্র বুঝতে পারল আমার কথাগুলো। সেও মানসিকভাবে খুব বিধ্বস্ত ছিল। হয়তো সেও নিজের অজান্তেই এক নিষিদ্ধ পথে পা বাড়িয়েছিল, যার শেষ কথায় তা সে নিজেও জানত না। সে আমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। তবে তার চোখ দেখে আমি বুঝেছিলাম এই সিদ্ধান্ত নিতে তার কতটা কষ্ট হচ্ছে। আমাদের দুজনের মধ্যে একটা নীরব দূরত্ব তৈরি হলো। শুভ্র কলেজে যাওয়া আসা করত, পড়াশোনা করত, বন্ধুদের সঙ্গে গল্প করত, কিন্তু তার চোখের কোণে একটা বিষণ্ণতা লেগে থাকত। সে আর আগের মতো আমার কাছে আসতো না বা আমার সঙ্গে খুনসুটি করত না। তার সেই প্রাণবন্ত হাসিটাও কেমন যেন ম্লান হয়ে গিয়েছিল। আমি তাকে দেখতাম আর আমার ভেতরটা শূন্য হয়ে যেত। আমি জানি জীবন সবসময় সরল পথে চলে না, ভালোবাসার পথ আরও জটিল। অনেক সময় আমাদের এমন সব জায়গায় টান অনুভব হয় যেখানে টান অনুভব করাটা সমাজের চোখে ভুল। সেই টান থেকে বেরিয়ে আসাটা কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু জীবনের কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে আমাদের কিছু অপ্রিয় সিদ্ধান্ত নিতেই হয়। আমি সেই সিদ্ধান্তটা নিয়েছিলাম। হয়তো আমি ভুল করিনি। আমার মনে হয় একটা সম্পর্ককে তার শেষ সীমায় পৌঁছানোর আগেই থামিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ। হয়তো এই সম্পর্কের স্মৃতি আমার জীবনের একটা গোপন অধ্যায় হয়ে থাকবে, যা আমি কোনোদিন ভুলতে পারবো না। শুভ্রর জন্য আমার মনে একটা গভীর মায়া রয়ে গেল, যা হয়তো কোনোদিন মুছে যাবে না। কিন্তু আমি শিখেছি, আবেগ যতই তীব্র হোক না কেন, জীবনের কিছু মূল্যবোধ আর সামাজিক কাঠামোকে সম্মান করাটা জরুরি। এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর আমি নিজেকে একজন নতুন মানুষ হিসেবে আবিষ্কার করেছি, যে ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং নিজের জীবনে আরও বেশি সতর্ক হতে শিখেছে। জীবন আমাদের অনেক কিছু শেখায়। এই ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন এবং গোপন শিক্ষা। হয়তো এই গল্পটা শুনে আপনারও মনে হবে, জীবনে কিছু পথ থাকে যেখানে একবার পা বাড়িয়ে ফেললে ফিরে আসাটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। নিজের মনকে নিয়ন্ত্রণ করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।